সংবাদ সঠিক সময়ে সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা নেই। সেরকম একটা জায়গা থেকে আজকে এমন একটা জায়গায় আমরা এসেছি যিনি বিধায়ক হিসেবে পরিপূর্ণ এবং ফ্লেক্সিবল, মানুষের প্রত্যেকটা উন্নতি, প্রত্যেকটা চাওয়া পাওয়া, প্রত্যেকটা বিপদে আপদে যিনি ঝাঁপিয়ে পড়েন, আমাদের সামনে আছেন তিনি আর কেউ নন, পশ্চিমবঙ্গের হাওড়া জেলার প্রত্যন্ত গ্রাম এলাকা উদয়নারায়ণপুরের বিধায়ক সাহেব সম্মাননীয় শ্রী সমীর কুমার পাঁজা মহাশয়। নমস্কার স্যার। নমস্কার। আপনারা আজকে আমাদের টিভির পর্দায় এবং অনলাইনে যাকে দেখছেন, তিনি শুধু বিধায়ক নন, তিনি একজন স্বপ্নের কারিগর। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের কথা নয়, তিনি তার এলাকাকে উন্নতির চরম শিখরে, উন্নয়নের চরম জায়গায় পৌঁছে দেওয়ার জন্য 1985 সাল মানে ছাত্র জীবন, যখন বামফ্রন্টের ভরা যৌবন, সেই সময় থেকে একা সংগ্রাম করে আসছেন। কখনো ওনাকে শিয়াগড়ে আটকানো হয়েছে, কখনো ওনাকে কানুপাটে আটকানো হয়েছে, কখনো ওনাকে মেরে দেওয়ার জন্য লোক ঠেকানো হয়েছে, কখনো ওনাকে রাতের অন্ধকারে চোরের মতো ঘরে ঢুকতে হয়েছে। এই রকম একজন সংগ্রামী মুখ আজকে আমাদের সামনে আছেন। আমার মনে হয় না আজকে পশ্চিমবঙ্গের সমস্ত বিধায়ক যারা আছেন এই রকম সংগ্রাম করে কেউ সামনে এসছেন। তা স্যার, আপনার কাছে আমাদের একটা জানার খুব ইচ্ছা, কারণ সেই সময়ে আজকে যারা আছি আমরা জানি না, বা কেউ হয়তো জানি যে বামফ্রন্টের সেই সময়কার অত্যাচার, যে অত্যাচারকে পার হয়ে আপনি একা সংগ্রাম করে গুটি কয় মানুষকে নিয়ে ডানপন্থী আন্দোলনকে সামনের দিকে বয়ে নিয়ে যাওয়ার জন্য যে সংগ্রাম করেছিলেন ছাত্র জীবন থেকে, সেই সংগ্রামের পর্যায়ে যদি কিছু আমাদের আলোকপাত করেন। শৈশব থেকে বা জন্ম থেকেই বলতে পারেন যে আমি বেড়ে উঠেছি বাম অপশাসনের বিভিন্ন কীর্তিকলাপ দেখে দেখে। বংশ পরম্পরায় জাতীয় কংগ্রেসের একজন সমর্থক বা সেই পরিবারের একজন সন্তান হিসাবে, তাই নিজের অবচেতন মনেই কৈশোর জীবন থেকে তৎকালীন সিপিএম এর বিরুদ্ধে নিজের মন, চিন্তা ভাবনা তাদের বিরুদ্ধে গর্জে ওঠে। যখন ছাত্র যুব আন্দোলন করতে যাই, জাতীয় কংগ্রেসের একজন শাখা সংগঠনের কর্মী হিসাবে দেখতে দেখতে যখন বড় হলাম, একটু বড় হওয়ার পর যখন জানতে পারি যে কংগ্রেস এবং সিপিএম তারা পয়সার এপিট আর ওপিট, তাই নিজের উৎসুক মন বারে বারে বলেছে যে এই কংগ্রেস আমার ঠাকুরদাদা করেছে, আমার বাপ কাকারা করেছে, আমিও করছি। এই কংগ্রেসে থেকে এই জগদ্দল, এইরকম একটা পৈশাচিক সিপিএম দলকে উদয়নপুরের বুক থেকে সরানো খুব দুর্বিষহ ব্যাপার। ঠিক সেই সময়ই বাংলার আজকের যিনি জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও ঠিক একইভাবে সারা বাংলায় আমাদের মতন আপসহীন একটা সংগ্রাম সিপিএম এর বিরুদ্ধে করে চলেছেন। করতে করতে যখন তিনি কংগ্রেস থেকে বিতাড়িত হলেন এবং 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠন হলো, আমিও সেই জন্মলগ্ন প্রতিষ্ঠা লগ্ন থেকে আমিও মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন অনুগত সৈনিক হিসাবে এই এলাকায় কাজ করা শুরু করলাম। করতে গিয়ে ঘরে বাইরে যে বাধার সম্মুখীন, সে এক দুর্বিষহ জীবনযাত্রা। বাড়িতে ঢুকলে, এলাকায় ঢুকলে কংগ্রেসের অত্যাচার, বাড়ির বাইরে বা নিজের গ্রামের বাইরে বেরোলে সিপিএম এর লাল চক্ষু, সেই রকম তার মাঝখানেই দুর্বার গতিতে কোনো বাধা না মেনে, সমস্ত বাধাকে উপেক্ষা করেই এলাকার লাঞ্ছিত, বঞ্চিত
নিঃশ্বসিত এবং পিছিয়ে পড়া এলাকাকে সমাজের একটা মূল স্রোতে তুলে ধরার জন্য জীবনপণ সংগ্রাম করেছি গুটি কয়েক সঙ্গী সাথীকে নিয়ে। পথটা খুব সহজ ছিল না, খুবই কঠিন একটা রাস্তা ছিল। বারে বারে সিপিএমের হামলার শিকার হয়েছি, মিথ্যা মামলার শিকার হয়েছি। দিনের পর দিন সিপিএম পরিকল্পনা করেছে মেরে দেওয়ার, আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার, প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার, কিন্তু বারে বারে তারা ব্যর্থ হয়েছে। যখন তারা সেটা পেরে উঠতে পারল না, তখন মিথ্যার আশ্রয় নিয়ে বিভিন্ন, এমনকি আমাকে খুনের আসামিও করে দেওয়া হয়। তৎকালীন সিপিএমের লাল পুলিশ, সিপিএমের হারমাদ, তাদের চোখের আড়ালে আমাকে কখনো কখনো আত্মগোপন করে থাকতে হয়েছে, কখনো কখনো অপরের বাড়িতে আমাকে রাত্রি যাপন করতে হয়েছে দীর্ঘদিন। তারপর 2011-এ মামাটি মানুষের নেত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, তিনি যখন বাংলায় মানুষের আশীর্বাদ সহযোগিতা নিয়ে বাংলার শাসন ক্ষমতায় বসলেন, আমিও ঠিক অনুরূপভাবে উদয়নারায়ণপুরের পিছিয়ে পড়া মানুষ, উদয়নারায়ণপুরের সংগ্রামী মানুষ, উদয়নারায়ণপুরের শুভবুদ্ধি মানুষ, তারা দুহাত তুলে আমাকে আশীর্বাদ করেছেন, সহযোগিতা করেছেন, করে জয়ের তিলক কপালে তারা সেটে দিয়েছিলেন। সেই 2011 সাল থেকে আজকে 2026, এই দীর্ঘ 15 বছর একটা অনুন্নয়ন উদয়নপুর, একটা অশান্তির বাতাবরণে উদয়নপুর, সেটাকে আজকে শান্ত শান্তির উদয়নপুর, উন্নয়নের উদয়নপুর। আজকে সকলের প্রচেষ্টায়, সকলের সহযোগিতায়, সর্বোপরি মাথার ওপরে ছাদের মতন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থাকার জন্য আজকের এই উদয়নপুরকে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, বলছি আপনাকে দমিয়ে দেওয়ার জন্য, আপনাকে একা করে দেওয়ার জন্য একদিকে গোটা বিধানসভার লাল চক্ষু আর একদিকে আপনি এগিয়ে চলেছেন। আপনাকে বহু রকম ভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। আমরা যতদূর জানি, আমাদের মুখ্যমন্ত্রী এখনকার মুখ্যমন্ত্রী আমতায় একটা জনসভায় আপনার নাম ধরে ডেকে, এত কর্মীর মধ্যে আপনাকে স্নেহ করেন বলে আপনাকে নাম ধরে ডেকে মঞ্চে তুলে আপনাকে যে জায়গা দিয়েছিলেন, সেটা আমাদের উদয়নারায়ণপুরের অহংকার। সেই জায়গা থেকে আপনি কাজ করে যাচ্ছেন, আপনি তার স্নেহ ধন্য এখনো পর্যন্ত। এবং আমাদের স্ক্যানারে যতটুকু খবর যে আপনি আবারও আমাদের এমএলএ হচ্ছেন, এবং উদয়নারায়ণপুরবাসী শুধু নয়, আমতা বা আমাদের হাওড়া রুরালের অনেকেরই দাবি আপনাকে একটা অন্য জায়গায় দেখতে চাওয়া। এই বিষয়ে যদি আপনি আপনার বন্ধু, আপনার সতীর্থ, আপনার কর্মী যারা আপনাকে অত্যন্ত ভালোবাসেন, তাদেরকে কি বার্তা দিতে চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই আমাকে খুব স্নেহ করেন, ছোট ভাইয়ের মতন দেখেন। 1985 সাল আমতা রামসদয় কলেজের একজন ছাত্র হিসাবে বা একজন ছাত্র প্রতিনিধি হিসাবে, তৎকালীন আমতা রামসদয় কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার পরিচয় ঘটে। সালটা 1985 সাল। তার আগের বছর তৎকালীন দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রয়াত হয়েছেন আততায়ীদের গুলিতে। তার মর্মর মূর্তি উদ্বোধন করতে তিনি এসেছিলেন আমতাতে। সেই রকম একটি প্ল্যাটফর্মে আমার সাথে পরিচয় ঘটে। তারপর থেকেই নিজের অজান্তেই কবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন অন্ধ ভক্ত হয়ে গেছি, অন্ধ অনুগামী হয়ে গেছি। চলতে চলতে তিনি বরাবর আমাকে খুব স্নেহ চোখে দেখতেন। এইরকমই তিনি তখন ভারতবর্ষের রেলমন্ত্রী, হাওড়া আমতা রেল লাইন উদ্বোধন করতে সে আমতার একটি জনসভায় প্রচুর মানুষের ভিড়ের মাঝখানে আমিও একজন
শ্রোতা হিসাবে, দর্শক হিসাবে একটা আসনে বসেছিলাম। হঠাৎ করেই বক্তব্য রাখতে রাখতে তিনি আমার নাম ধরে ডেকে ওঠেন, আমাকে মঞ্চে ডাকেন এবং তিনি তার স্নেহ ভরা আশীর্বাদ আমাকে দেন যে শুধু আমতায় ছুটে আসলে হবে না, উদয়নপুরের মানুষকেও ঠিক এইরকম আলো দেখাতে হবে। আগামী দিনে আমরা তোমায় সামনে রেখে এরকম করতে চাই। এই স্নেহ ভরা আশীর্বাদ তিনি সেদিন করেছিলেন। সালটা সম্ভবত 2008 বা 2009 হবে। হ্যাঁ, ওই সময় 2008-9 এই সময় হবে। হ্যাঁ। তারপর থেকেই চলতে চলতে তো অনেকগুলো বছর অতিক্রান্ত হয়েছে এবং তার আশীর্বাদ নিয়ে, তার সহযোগিতা নিয়ে ধারাবাহিকভাবে মানুষের সাথে, মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তখনও ছিলাম, আজও আছি। আজকে একটু বৃহত্তর আকারে থাকি, এখানে এখন দায় দায়িত্ব অনেকটা বেড়েছে। বাংলার আইনসভার একজন সদস্য হিসাবে একবার নয়, তিনি একাধিকবার আমাকে তৃণমূল কংগ্রেসের মনোনয়ন দেন। 2001 সালেও দিয়েছিলেন। আমি তখন এই পদের অযোগ্য বলে নিজেকে গুটিয়ে রাখি। পরবর্তী ক্ষেত্রে তিনি 2006-এও দেয়, পরাজিত হই তৎকালীন সিপিএম এর অত্যাচার, দুর্নীতি কাছে। সেই সময় ভোটও ভোটও হয়নি। হ্যাঁ। সকাল 10টার মধ্যে সমস্ত বুথ দখল করে নিয়ে, মানে লাল হোমগার্ড দিয়ে, হ্যাঁ। তখন পুলিশ, তখন তো সেন্ট্রাল বাহিনী দিয়ে বা পুলিশ দিয়ে ভোট হতো না। এলাকার বেকার ছেলেদের সিপিএম এর ডিআইএফ, এসএফআই তাদের অস্থায়ী হোমগার্ড নিয়োগ করে তাদের দিয়ে ভোট হতো, ব্যাজ লাগিয়ে দিয়ে ভোট হতো এবং সেই ভোট লুট হতো। ভোট লুট হয়ে গেল, যথারীতি যা হওয়ার তাই হলো বাংলা তথা উদয়নপুরেও। তারপর তো 2011 সালে পরিবর্তিত পরিস্থিতি, মানুষের দুর্বার আন্দোলন, গণরোধ, গণপ্রতিরোধ করার পরে তারপর আজকে বাংলায় পরিবর্তন হয়েছে। আজকে তার সুফল এলাকার মানুষ, বাংলার মানুষ সবটাই তারা পাচ্ছে। কিন্তু আপনাকে তো আমাদের উদয়নারায়ণপুরবাসী, আমতার অঞ্চলগুলো কয়েকজন, যেটা আমাদের বুথে, আমাদের বিধানসভার সঙ্গে যুক্ত, আপনাকে বন্যায় কোমর পর্যন্ত জল পার হয়ে যেতে দেখছে, বা কোনো জায়গায় অশান্তি হচ্ছে, পুলিশ ঢোকার আগে আপনি চলে যাচ্ছেন। এবং সর্বোপরি যেটা দেখা যায় যে সব জায়গায় এমএলএ প্রশাসন নিয়ন্ত্রণ করে, কিন্তু আপনি সেটা করেন না। আপনি প্রশাসনকে প্রশাসনের জায়গায় রেখেছেন, আপনাকে আপনার জায়গায় রেখে সুষ্ঠুভাবে উন্নয়নকে সমানভাবে মানুষের মধ্যে, সর্বস্তরের মানুষের মধ্যে আপনি প্রচার বা প্রসার করিয়ে দিচ্ছেন। শুধু তাই নয়, বিরোধী দলের যে কোনো লোক এসে আপনার কাছে জায়গা পাচ্ছে, পরামর্শ পাচ্ছে। এটা তো আমাদের বিধানসভার একটা অহংকার। এই জায়গায় আপনার যে মানসিকতা বা আপনার যে রূপরেখা, সেটা নিয়ে যদি কিছু বলেন। ব্যাপার হচ্ছে যে দল একটা আলাদা প্ল্যাটফর্ম, আর বিধায়ক বা এমএলএ একটা আলাদা প্ল্যাটফর্ম। যখনই আমি বিধায়ক নির্বাচিত হয়ে গেলাম, সমগ্র উদয়নপুর বিধানসভা ক্ষেত্রের কম বেশি 4.5 লক্ষ মানুষের প্রতিনিধি হয়ে গেলাম। সেখানে দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে আমার প্রধান দায়িত্ব, প্রধান কর্তব্য যে মানুষের পাশে থাকা, মানুষের সাথে থাকা। আমি সেটাই চেষ্টা করে যাই। আর দল তো একটা নিজস্ব আমার সংগঠন, আমি যে দলে সদস্য, সেই দলের ক্ষেত্রটা আলাদা ক্ষেত্র। তাই যখনই কখনো কোনো জায়গাতে আইন শৃঙ্খলার কোনো রকম বিঘ্ন ঘটেছে, পুলিশের সাথে সাথে তার আগেই আমি সেখানে পৌঁছে গেছি, যাতে মানুষের মধ্যে কোনো রকম নৈরাজ্য, মানুষের মধ্যে কোনো বিশৃঙ্খলতা, মানুষের মধ্যে কোনো হানাহানি, মারামারি না হয়, সেটা দেখা, থামিয়ে দেয়া, শান্তি বাতাবরণ তৈরি করা, সেটা করার চেষ্টা করেছি। এবং তার সাথে সাথে এই যে বন্যার কথা বললেন, বন্যা একটা উদয়নপুরের মানুষের, দামোদরের পশ্চিম পারে আমার 9টি গ্রাম পঞ্চায়েত আছে, কম বেশি 100টি গ্রাম আছে। এটা একটা অভিশাপ। আমার আজও মনে আছে, আমি তখন শৈশবে ক্লাস 7-এর ছাত্র একজন, বাংলার 1385 সাল, ইংরাজির 1978 সাল, ঠিক
পাক শারদীয়ার সময় ভয়ঙ্কর একটা বন্যা, সেই সবে পশ্চিমবাংলায় বাম সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সময় থেকে সদ্য কিছুদিন আগে পর্যন্ত আমরা 32 বার বন্যায় উদয়নপুরের মানুষকে দেখেছি তারা দুর্গতর মধ্যে পড়ে যেতে। অস্বীকার করার ব্যাপার নেই, আমাদের সরকার আসার পরও 2011 থেকে 2025-এর মধ্যেও 2-3 বার বন্যা হয়। তা সেই বন্যায় মানুষের কি অবস্থা হয়, এই এলাকার একজন ভূমিপুত্র হিসাবে আমি সেটা চাক্ষুষ আমার শৈশব থেকে দেখেছি। আগে যখন জনপ্রতিনিধি হয়নি তখনও তাদের পাশে থেকেছি, তখন ত্রাণ নিয়ে বন্যা দুর্গত মানুষকে নিয়েও দলবাজি তৎকালীন সিপিএম সরকারের, সেটা নিয়েও যেমন দেখেছি, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি, তার জন্য মিথ্যা মামলার শিকার হয়েছি, পুলিশ দিয়ে আমাকে আটকানোর চেষ্টা করা হয়েছে। আর পরবর্তী ক্ষেত্রে যখন আমাদের আমলে যখন হলো তখন দেখেছি সেই তৎকালীন দেখা যে দুঃস্বপ্নগুলোকে সেইগুলোকে দূরে ফেলে দিয়ে কিভাবে সর্বস্তরের মানুষের পাশে থাকা যায়, তাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে বন্যার সময় জীবনকে উপেক্ষা করেই গ্রামের পর গ্রাম, কখনো জল পেরিয়ে, কখনো ছোট নৌকা করে, কখনো বা অন্য উপায়ে তাদের কাছে পৌঁছে তাদের পাশে থাকার আপ্রাণ চেষ্টা করেছি, এটাই করে চলেছি। এটা শুধু নয় স্যার, আমরা যেটা দেখেছি যে একটা সরকারের কাছ থেকে আপনার ডিম্যান্ড, আপনার বিধানসভাকে সাজানোর যে উদ্যোগ, যে চিন্তা ভাবনা, যে প্ল্যানিং, যেমন ধরুন দামোদর তাকে পুনরায় খনন করে না, তারপর তো এটা হতে হতে 2015 সালে যখন বন্যা এলো আমাদের সরকার তখন প্রতিষ্ঠিত, মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করলাম, তিনি তৎকালীন সরকারের কর্ণধারদের মতন হেলিকপ্টার করে আকাশপথে তিনি বন্যা দুর্গত মানুষের কাছে আসেননি। তিনি আমার কাছে খবর পেয়েই সঙ্গে সঙ্গে নবান্ন থেকে ছুটে আসেন মোটর গাড়ি করে, জলের উপর দিয়েই তিনি বন্যা দুর্গত মানুষের কাছে পৌঁছেছেন। গ্রামের পর গ্রাম বন্যা দুর্গত মানুষের দুর্দশার কথা শুনেছেন, সমস্যার কথা শুনেছেন, যথারীতি প্রশাসনকে এবং আমাকে নির্দেশ দিয়ে গেছেন মানুষের পাশে থাকার জন্য, তাদের যথার্থ রিলিফ মেটেরিয়াল যাতে পৌঁছায়, মানুষ যাতে কারো জীবনহানি না হয়, তাকে দূরবর্তী কোনো স্কুল বাড়িতে, কোনো ত্রাণ শিবিরে পৌঁছে দেওয়া, সেই কাজগুলো সুচারুভাবে আমরা একটার পর একটা করে গেছি। এবং তখন থেকেই যেহেতু নদী বাঁধ দুটো যৌথ, একটা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন, একটা রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন, কেন্দ্র সরকারের কাছে বারে বারে রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার তিনি আবেদন করেছেন অর্থ সাহায্য দেওয়ার জন্য। এই যে যারা আমরা নিম্ন দামোদর অববাহিকা অঞ্চলে বসবাস করি, বর্ধমানের কিছু অংশ, হুগলির এবং হাওড়ার কিছু অংশ মিলিয়ে যে আমরা নিম্ন দামোদর অববাহিকা অঞ্চলে থাকি, তার মানুষকে বন্যা প্রতিরোধ করার জন্য কি করা যায় তার জন্য অর্থ চেয়েছেন। কিন্তু কেন্দ্রীয় সরকার সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারল না। তারা রাজনীতি করলো যে এখানে করলে তৃণমূল কংগ্রেসের বুঝি সুনাম হবে, এ হবে, একটা কানা করিও তিনি দিলেন না। পরবর্তী ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডিপিআর তৈরি করেন, বিশ্বব্যাংকের ঋণ এবং রাজ্য সেচ দপ্তরের অর্থ নিয়ে তিনি বন্যা প্রতিরোধ বাঁধ তৈরি করেন। যত নদী নালা আছে এখানে, মজা দামোদর, কানা নদী, মান্দারিয়া, সমস্ত খালবিলগুলো তিনি সংস্করণ করেন। চান্দুয়া খাল, করিট খাল, টুকুর খাল, মজা দামোদর, সমস্ত খালগুলি তিনি সংস্কার করেন। দামোদরের যে সমস্ত নদীগুলো চর পড়ে গেছিল সেগুলোকে খনন করা এবং দামোদরের পশ্চিম পার পূর্ব পার দুটোকে সুরক্ষিত করে কংক্রিট করা হয়, মন্ডেশ্বরী খাল কাটা হয়। এতে আজকে আমরা তার সুফলটা বিগত 4-5 বছর পাচ্ছি না। আগে 60-70 হাজার কিউসেক জল ছেড়ে দিলে ডিবিসি এই এলাকায় বন্যায় ডুবে যেত। আজকে 1.5 লক্ষাধিকের ওপরও জল ছাড়লে আজকে বন্যা নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে।
আমরা মনে করি যে সেখানে 90% কাজ আমাদের সম্পূর্ণ হয়েছে, এখনো 10% বাকি আছে। যেগুলো যে আছে, ডিভিসি তো রাজ্য সরকারের সাথে কখনো সহযোগিতা করেনি। তারা উপরে যেহেতু মাইথন এবং পাঞ্চেত ব্যারেজ আছে, মানে ঝাড়খণ্ড এবং বিহারের জলটাকে পুরো নামিয়ে দেয় দুর্গাপুরে। দুর্গাপুর থেকে যে ডিভিসি নিয়ন্ত্রিত জল, তারা যদি ফেজ ওয়াইজে জলটা ছাড়তো তাহলে এলাকায় বন্যা হতো না, যেটা রাজ্যের সাথে বারবার এটা নিয়ে বিতর্ক তৈরি হয়। তারা অ্যাট এ টাইম 1.5 লক্ষ কিউসেক জল তারা ঘোষিত ভাবে থাকে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যারা এই নিম্ন দামোদর অববাহিকা অঞ্চলে থাকি আমরা জানি এটা 2.5 লক্ষ 3 লক্ষ জল ছেড়ে দেওয়া হয়, যার ফলেই যে ক্যাপাসিটি একটা বাঁধের চাপ সেটা রাখা যায়নি। কখনো কখনো বাঁধ উপচে সেটা বন্যা হয়ে যায়, কিছু করার থাকে না তখন। তবুও দীর্ঘ কয়েক বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে থ্যাঙ্কস বারে বারে, এই এলাকার মানুষ তাকে আশীর্বাদ করে, তার চিন্তা ভাবনায় তিনি এই এলাকায় কাজকর্ম করে আমাদের সহযোগিতা করেছেন। আর স্যার যেটা বলছি, আপনি যে স্বপ্ন দেখেছিলেন উদয়নারায়ণপুরকে নিয়ে, এই বাস স্ট্যান্ড, ব্লক অফিস, রাস্তাঘাট একদম পরিপূর্ণ, এ তো লম্বা ইতিহাস। আমি আবারও বলি, প্রথমে বলছিলাম যে অনুন্নয়ন উদয়নপুর, আজকের উদয়নপুর, আমি নিজে বলবো না, নিজের ঢাক নিজে পেটাবো না। আপনি যে কোনো মানুষকে, এমনকি আমার রাজনৈতিক যারা চরম শত্রু বা বিপক্ষে আছে, তারাও আজকে অস্বীকার করতে পারবে না, আজকে এই উন্নয়ন অস্বীকার করতে পারবে না। উদয়নপুরকে নতুন সাজে সাজিয়ে দেয়া, উদয়নপুরের ভগ্ন ব্রিজ, একটি বড় ব্রিজ যেটা 1974 সালে তৈরি হয়েছিল, বকপোতা সেতু, সেটা প্রায় 35-36 কোটি টাকা মানে ব্যয় করে একটা উন্নত সেখানে ব্রিজ করা হয়েছে। মজা দামোদরের উপর একটা দুটো নয়, 18টি কংক্রিট ব্রিজ আমরা স্থাপন করতে পেরেছি। আমরা কাটাখালের উপরে 3টে ব্রিজ করতে পেরেছি, এবং রাস্তাঘাট থেকে শুরু করে যাবতীয় যে দিকটা আপনি বলবেন, যে সাকশন জমির আটমন আল, সেগুলোকেও আমরা কংক্রিট করে দিয়েছি। আমরা যে মেঠো রাস্তা, অলিগলি যে সমস্ত পাড়ার, সেগুলোকেও আমরা কমপ্লিট করে দিতে পেরেছি। এবং তার সাথে সাথে শুধু ভাবলে অবাক হবেন আপনি, যে মানে খাদি গ্রামোদ্যোগ দপ্তর থেকেও যে রাস্তা করা যায়, এমনকি হ্যান্ডলুম ডিপার্টমেন্ট থেকেও যে রাস্তা করা যায়, আমরা তার নিদর্শন এখানে বিভিন্ন কয়েকটি জায়গায়, গজাতে, উত্তর হরিশপুরে, আমরা সেই দপ্তরের অর্থ নিয়ে এসে আমরা রাস্তা করেছি। এমনকি আপনি যদি দেখেন যে এখানে স্বাস্থ্যক্ষেত্রে যে বেহাল অবস্থা ছিল, এখন তো একদম সাজানো। উদয়নপুরে একটা স্টেট জেনারেল হসপিটাল ওই তৎকালীন কংগ্রেসি আমলে তখন তৈরি হয়, হওয়ার পর সেটা একটা ভগ্ন একটা আস্তাকুড়ে পরিণত হয়েছিল। সেই স্বাস্থ্যকেন্দ্রটি উদয়নপুর স্টেট জেনারেল হসপিটাল, 7 বেড থেকে সেটাকে আজকে 130 বেড করা হয়েছে। সেখানে এসএমসিউ করা হয়েছে, সেখানে ইউনিট কেয়ার তৈরি করা হয়েছে। সেখানে আগামী দিন অনুমোদনের পথে, কয়েকদিনের মধ্যেই আমরা সেটা অনুমোদন পেয়ে যাব। অলরেডি তারা জানিয়েছে আমাদের ভারবালি, যে ব্লাড ব্যাংক, তা এইরকম একটি জায়গায় আমরা নিয়ে যেতে পেরেছি। তারপর যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলো ছিল, হরিশপুর, পুরপাট, গড়ভবানীপুর, পাঁচারুল, রামপুর, মাতো, খোসালপুর, সমস্ত জায়গাগুলোতে আগে ডাক্তার থাকতো না, আজকে সেখানে ডাক্তার দেওয়া হয়েছে, মানুষ স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে, দারুণ পরিষেবা। বলছি স্যার, আরেকটা আমরা খুব আনন্দের সঙ্গে শুনতে পেয়েছি যে আমাদের এই এলাকার একটা বড় লক্ষ্য, যেটা আপনার বহুদিনের স্বপ্ন এবং প্রচেষ্টার মাধ্যমে জয়নগরে যে আমাদের বার্নিং সেকশনটা তৈরি হচ্ছে, অনুমোদন পেয়েছে, এটা তো আমাদের ক্ষেত্রে একটা উন্নয়নের উপর একটা নতুন পালক। এই বিষয়ে যদি শ্রোতা বন্ধু দর্শক, ব্যাপার হচ্ছে যে আমি তো এই এলাকার একজন পল্লী গ্রাম বাংলার নাগরিক। আমরা দেখতে অভ্যস্ত যে প্রকৃতির নিয়ম অনুসারে হিন্দুদের যে সৎকার্য করা হয়,
মাঠে ঘাটে যত্রতত্র যেখানে সেখানে সেটা সৎকার্য করা হয়। কিন্তু এই যে একটু আগে বলছিলাম যে এই এলাকায় আমার শৈশব থেকে যে ভয়ঙ্কর একটা অভিশাপ ছিল উদয়পুরের বন্যার সময় আমরা দেখেছি কোনো মানুষ যদি মারা যায় তার সৎকার্য করতে কি কঠিন পরিস্থিতি হয়। দাহ কার্য করা না করেই তাকে ভাসিয়ে দিতে হয়। বর্ষাকালীন সময়ে আচ্ছাদিত নেই, ফাঁকা মাঠের মাঝখানে সৎকার্য করা হচ্ছে, অর্ধেক পোড়ানো হয়েছে, সেই অবস্থায় মরা ফেলে মানুষ আশ্রয়স্থলে ছুটে পালিয়ে যেত। কালবৈশাখীর ঝড়, এই সমস্ত দেখতে দেখতে এলাকার মানুষের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল। আমাকে অনেক মানুষ বলতেন যদি এখানে একটা ইলেকট্রিক চুল্লি করা যায়। তা সেই ইলেকট্রিক চুল্লি আমারও নিজের খুবই ইচ্ছা ছিল যে একটি ইলেকট্রিক চুল্লি, কেন আমরা শহর অঞ্চলে আরবান এলাকায় দেখেছি, হাওড়াতে দেখেছি, এখান থেকে 50 কিলোমিটার দূরে গঙ্গা তীরবর্তী এলাকায় বাউরিয়াতে আছে, আর এখান থেকে যদি আপনি হুগলি যান তারকেশ্বরে, এর কাছাকাছি কোথাও ইলেকট্রিক চুল্লি আমরা চোখে দেখতে পেতাম না। স্বল্প সময়ে উন্নত বৈজ্ঞানিক পদ্ধতিতে তার সৎকার্য করা, এটা একটা আবেদন ছিল। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং নগর উন্নয়ন মন্ত্রী জনাব ফিরহাদ হাকিমের ঐকান্তিক সহযোগিতায় আমরা এটা অনুমোদন লাভ করেছি। আগামী কয়েকদিনের মধ্যে এটা শুভ শিলান্যাস করব। আগামী 8-9 মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। শুধু উদয়নপুর নয়, উদয়নপুর সারাউন্ডিং, আমতা, জগৎবল্লভপুর, ডোমজুর, বর্গেছিয়া, জাঙ্গিপাড়া, খানাকুল, এই একটা বিস্তীর্ণ এলাকা নিয়ে মানুষের এটা সহযোগিতা হবে। তারা অতি সহজেই স্বল্প ব্যয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে দাহকার্য পরিবেশ দূষণ মুক্তভাবে তারা সেটা দাহকার্য করতে পারবে। তো স্যার, অনেকক্ষণ কথা বললাম, আপনার অনেকখানি সময় নষ্ট করলাম, আমরা একটা শেষের দিকে এসে গেছি। বলছি স্যার, আমাদের স্ক্যানার অনুযায়ী আপনি নেক্সট বিধায়ক শিপে থাকছেন, আমাদেরও আশা আপনি থাকুন। তা আপনি আপনার আমাদের মিডিয়া মারফত আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের যদি একটু বার্তা দেন। বিধায়কটা তো আমার উপর সম্পূর্ণভাবে নির্ভর করে না, তবে আমি এমন কাজও করি না যে দল আমার উপর বিরাগ ভাজন হয়েছে বা হতে পারে, সেরকম কোনো কাজ আজ পর্যন্ত করিনি। আমি একজন অনুগত তৃণমূল কংগ্রেসের সৈনিক। দল যদি আমাকে মনোনয়ন আবার দেয়, আমি আবার উদয়নপুরের মানুষের মুখোমুখি হব, তাদের আশীর্বাদ সহযোগিতা প্রার্থনা কামনা করব। এবং আমার দৃঢ় ধারণা যে এই এলাকার মানুষ যেভাবে আমাকে আপন করে তার পরিবারের একজন সদস্য হিসাবে মেনে নিয়েছে বিগত দিনে, আজও নিচ্ছে, আগামী দিনেও নেবে। আবার পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্তিশালী করার জন্য এবং এলাকার একজন সেবক হিসাবে আবার নিজেকে তুলে ধরতে পারবো, এই আশা, এই ভরসা আমার আছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, আমাদের জনপ্রিয় বিধায়ক সমীর বাবুর কথা আমরা শুনলাম। উনি শুধু বিধায়ক নন, আবারও বলছি, একজন শিক্ষক, এবং শিক্ষকের মতোই প্রত্যেককে সেই ভালোবাসা, সেই আশীর্বাদ দেন। আজকে আমাদের এই কথা ও আড্ডায় অতিথি হিসেবে তিনি ছিলেন। তার এই মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আপনারা সমৃদ্ধ হয়েছেন, উদয়নারায়ণপুর সম্পর্কে নতুন বার্তা পেয়েছেন, নতুন কিছু জানতে পেরেছেন। আপনারা সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। রিমেক মিডিয়ার পক্ষ থেকে আপনাদের এবং স্যারকে অনেক অনেক নমস্কার।